সুপ্রিয় দর্শক, দখলকৃত কাশ্মীরের অঞ্চল পুনরায় ফিরে পেতে ভারত কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী ভারত যদি কাজ করে থাকে তাহলে পুরো নিয়ন্ত্রণ, অর্থাৎ ভূখণ্ডের পুরো নিয়ন্ত্রণ হবে ভারতের হাতেই। এবং আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব বিশ্ব রাজনীতি অনুষ্ঠানে। আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছে প্রজ্ঞাত সাংবাদিক জনাব শাহিন রাজা। স্যার, কেমন আছেন? আছি, ভালো আছি, ধন্যবাদ। স্যার, প্রথমেই আমি ইন্ট্রোডাকশনটা করেছি যেটা যে আমাদের প্রধান ইস্যু হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তান। এবং যদি আমরা একটু ডিটেলসে যাই তাহলে আসে আপনার কাশ্মীর ইস্যুটা। বলেন। আপনার কাছে আমার ফার্স্ট কোশ্চেনটি হবে, ভারত পাকিস্তানের মধ্যে এখন বড় সমস্যা হলো কাশ্মীর ইস্যু। ভারত বলছে পাকিস্তানের দখলে নেওয়া অঞ্চল ফিরে পাওয়ার চেষ্টা করছে দিল্লি সরকার। সেটা যদি হয়, ওই অঞ্চলের স্থিতিশীলতা কোন দিকে যাবে এবং ডেফিনেটলি সেটা তো ক্ষতিগ্রস্ত হবে। এটা নিয়ে আপনার মতামতটা কি? আমার মতামত হলো গিয়ে, এটা হলো গিয়ে একটা চটকদারি বক্তব্য রেখেছে জয়শঙ্কর। এই মুহূর্তে ভারতের ওই শক্তি বা পরিকল্পনা নেওয়া ঠিক হবে না যে কাশ্মীর যেই মুহূর্তে ওটা দখল করতে যাবে বা নিতে যাবে যেভাবেই, তখন এটা কনফ্রন্টেশন হয়ে যাবে পাকিস্তানের মধ্যে, দুই দেশের মধ্যে। এবং দুটোই কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ। রাইট। এই দেশ, এটা যেরকম পাকিস্তানও মাথায় রাখে, ভারত এটা মাথায় রাখে। এখন ভারত এদিকে যাবে কিনা আমি সন্দেহ আছে, কিন্তু এই কাশ্মীর ইস্যুটা সামনে এনে ভারত কি বলতে চায় অন্যদিকে, সেটা আরেকটা কথা আছে। আরেকটা কথা হলো, কাশ্মীরের যে পাকিস্তান নিয়ন্ত্রণে যেটা আছে, ওরা বলছে যে 37% ওদের, মানে ইন্ডিয়া বা ভারত ওরা দিতে চায়, ওদের কাছে এটা করছে, ওরা ক্লেম করতে চাচ্ছে। আর 20% আছে লাদাখ, লাদাখ অঞ্চলে, লাদাখ চীনের নিয়ন্ত্রণে। আপনি কি মনে করেন চীনের থেকে পাকিস্তান যখন চীন, তাহলে তো একটু পরে বলবে যে আমি লাদাখেরটাও নিতে হবে। লাদাখ দিয়ে তো অনেক দিন ধরে তাদের মধ্যে মানে যুদ্ধ, তারপরে মারামারি, অনেক কিছু, অনেক যুদ্ধ হয়েছে। এখন কি দুটো একসাথে, দুটো ফ্রন্ট কি ভারত এই মুহূর্তে মেনটেন করতে পারবেন কিনা, তারা একসাথে খুলবে কি না? এই ফ্রন্ট না খুলে ভারত কি পলিটিক্যালি অন্য দিক থেকে খুলছে কিনা, সেটা আপনার দেখতে হবে। কারেক্ট। এখন বাংলাদেশ বলি আর পাকিস্তান বলি, দু দেশের মধ্যে কিন্তু একটা রাজনীতিতে একটা টানাপোড়ান চলছে। যদি আমরা সেই ইস্যুতে যদি যাই, সমস্যার সমাধানে কি পদক্ষেপ দিল্লির নেওয়া উচিত দু দেশের মধ্যে রাজনীতিতে, যদি সমাধান যদি আমরা খুঁজতে চাই? পাকিস্তানও ভারতের প্রতিবেশী, বাংলাদেশও ভারতের প্রতিবেশী। প্রতিবেশীর সাথে প্রতিবেশীমূলক আচরণ, সেটা গ্রহণ করলেই একটা শান্তিপূর্ণ সহাবস্থান হবে। আমি যদি মনে করি আমার প্রভাব ওখানে ফেলতে চেষ্টা করব, কোনো স্বাধীন রাষ্ট্র কারো প্রভাব মানতে চায় না, মেনে নেবে না, এটা মানতে চায় না। সেটাই যখনই এটা করতে যাবে তখনই শান্তি বিঘ্নিত হবে এবং ভারতকে বাংলাদেশের মানুষ শত্রু রাষ্ট্র হিসাবে বিবেচনা করবে, যেমনটা করে পাকিস্তান। স্যার, আপনার কাছে আমি একটু ইন্টারাপ্ট করতে চাই যে কাশ্মীর ইস্যু নিয়ে এখন ভারত এখনই কেন টপিকটা তুলল? এইখানে আপনি এই জায়গাটাই এসছেন আসল জায়গা। ভারত তাদের রাষ্ট্রীয় কিছু সমস্যা চলছে এবং আঞ্চলিক সমস্যা চলছে। আঞ্চলিক সমস্যা হলো গিয়ে তাদের সাথে বাংলাদেশের সাথে এখন আর সেই সম্পর্কটা নেই। পাকিস্তানের সাথে বহুদিন ধরে সম্পর্ক নেই। আফগানিস্তানের সাথে তো তাদের সম্পর্ক এই তালেবানরা আশেপাশে চলে গেছে। শ্রীলঙ্কার মতো চলে গেছে। মালদ্বীপ চীনের সাথে চলে গেছে। এবং ইভেন কি যে নেপালের সাথেও কিন্তু, যে এমনকি হিন্দু রাষ্ট্র, যদিও কনস্টিটিউশনালি এখন এটা সেকুলার রাষ্ট্র, কিন্তু সংখ্যাগরিষ্ঠ দিক থেকে নেপালে কিন্তু ভারতের পরে হিন্দু হলো সংখ্যায় বেশি, ম্যাক্সিমাম। তারাও কিন্তু ভারতের সাথে আগের মতো সেই সম্পর্ক রাখছে না। তারা ভারতের সাথে সম্পর্ক রাখার থেকে চীনের সাথে সম্পর্কে বেশি আগ্রহী। সেই কারণে ভারত মনে করছে যে
এই কাশ্মীর ইস্যু দিয়ে আবার তাকে বিশ্ব রাজনীতিতে সে একটি সরব হতে চাচ্ছে, এবং সবাই জানি ভারতের দিকে একটু নজর আসে। ভারত এটা ব্যবহার করে অন্য অন্য অঞ্চলের, এবং তাদের ঘরোয়া রাজনীতির, তাদের এই যে ধর্মীয় রাজনীতি, তাদের অনেক সমস্যা আছে, এই রাষ্ট্রীয় সমস্যা, আভ্যন্তরীণ সমস্যা, সেইটাও কনসোলিডেট করার জন্য এই তার কাশ্মীর ইস্যুটার দিকে নিয়ে আসছে সামনে। আর দ্বিতীয় কথা হলো গিয়া, জয়শঙ্কর একজন ব্যর্থ পররাষ্ট্রমন্ত্রী আমার দৃষ্টিতে। সে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার জন্য সে দায়ী, তার ভুল পররাষ্ট্রনীতি। আমেরিকার সাথেও সে সম্পর্ক করতে পারেনি, কিন্তু অনেকবার গিয়েছে, চেষ্টা করেছে, পারেনি। সে রাশিয়ার সাথে, রাশিয়া কিন্তু এখন দনমনো ভারতের সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না, সেটা রাশিয়ার নিজস্ব স্ট্র্যাটেজি, কি হবে না হবে। তারা চীনের সাথেও সম্পর্ক করতে পারে না। বিগ পাওয়ারের এই যে প্রতিবেশী এবং বৈশ্বিক বিগ পাওয়ারের সাথে যে সম্পর্ক করতে পারে নেই, এটা জয়শঙ্করের একটা বড় ব্যর্থতা। সেই ব্যর্থতা কাটানোর জন্যই সে কাশ্মীর ইস্যুটা সামনে নিয়ে এসেছে। প্রফেসর, আমার আপনার সাথে একটু কনফ্লিক্ট আছে। সেটা হচ্ছে, যখন ইউক্রেন ইস্যুতে যখন জয়শঙ্কর বক্তব্য দিয়েছিলেন যে ইউক্রেন ইস্যু কিন্তু, মিডল ইস্ট ইস্যু কিন্তু অ্যাকচুয়ালি মেইন সমস্যা নয়, এটা নিয়ে আপনি কিছু বলতে চান কি? ওয়ার্ল্ডে তো এখন দুটোই সমস্যা। এক নম্বর সমস্যা হলো ইউক্রেন সমস্যা, দুটোই সমান সমস্যা এখন এই পৃথিবীতে, ইউক্রেন এবং প্যালেস্টাইন সমস্যা, যেটা অলরেডি যুদ্ধবিরতি হয়েছে এবং যুদ্ধবিরতি হয়েছে, এটা সাময়িক। এটা কোন দিকের স্থায়ী সমাধান না হলে এটার কোন দিকে মন নিবে এটা বলা যায় না, এটা বলা যায় না। আচ্ছা স্যার, এখন কথা হচ্ছে যে আমরা যদি এখন বলি, আপনি বলছিলেন জয়শঙ্কর অ্যাকচুয়ালি একটা ব্যর্থ রাজনীতিবিদ, রাইট, ইউ আর রাইট। সো ইন দ্যাট কেস, উনি যে এখন মিডিয়াতে, ওনাদের ওপেন মিডিয়াতে বলে যাচ্ছে যে কয়েকটা স্টেপ উনি নিয়েছে কাশ্মীর পুনর্দখল করতে, ওনারা তাহলে কি স্টেপগুলোর কথা বলছে? হোয়াট ইজ হি টকিং অ্যাবাউট দেন? বর্তমান বৈশ্বিক রাজনীতি ভারত একটু নিষ্প্রভ হয়ে গেছে। আচ্ছা, এই নিষ্প্রভ মানে বৈশ্বিক রাজনীতিতে ভারতের মতো এত বড় দেশ নিষ্প্রভ হওয়া, যা মানে চীনের আরও প্রজ্বলিত হওয়া। সে তাকে আপরাইজ করার জন্য এই কাশ্মীর ইস্যু সামনে নিয়ে আসছে। আচ্ছা, নানা কারণের মধ্যে এটাও একটা কারণ। আপনার কথা মাঝখানে আমি শুনছিলাম, আপনি বলছিলেন যে অন্য কিছু দেশ, অর্থাৎ নেপাল বা ছোট দেশগুলো এখন ভারতের পরিবর্তে এখন চীনের দিকে তাকিয়ে আছে ফর ডেভেলপমেন্ট অথবা অন্য কিছু, যেটা ভারতের কাছ থেকে ওনারা আশা করছিল সেটা এখন চীনের কাছ থেকে এক্সপেক্ট করছে। হোয়াট সর্ট অফ ডেভেলপমেন্ট এ কান্ট্রি ইজ লুকিং ফর, যদি একটা ছোট কান্ট্রির হিসেবে, রাষ্ট্র হিসেবে আমি বলছি? শোনেন, প্রথম কথা হলো ডেভেলপমেন্টের থেকে প্রথম কথা হলো যে আমি একটা রাষ্ট্র থেকে কতটা নিরাপদ। এখন পর্যন্ত চীনের ব্যাপারে এই অঞ্চলে কেউ কিন্তু বলেনি যে আমার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে চীনের কারণে। কিন্তু ভারতের বিরুদ্ধে কিন্তু এই ধরনের কথা ছোট ছোট রাষ্ট্রগুলো বলে আসছে। শ্রীলঙ্কা বলছে, আমরা বলছি, পাকিস্তান বলছে, মালদ্বীপ বলছে। সুতরাং একটা দেশ যখন নিরাপত্তার হুমকি হয়ে যায়, তখন সেই দেশের থেকে পাশের আরেকটা দেশ যখন নিরাপত্তা হুমকি নয়, তখন সে বন্ধু হয়। এটা হলো প্রথম। দ্বিতীয় হলো, এখন বর্তমান বিশ্ব হইল গিয়ে ডেভেলপমেন্ট। চীনের পয়সা আছে, চীনের প্রযুক্তি আছে, যেটা দিতে পারবে ভারত সেটা দিতে পারবে না। সুতরাং ছোট ছোট রাষ্ট্র, আমাদের মতো রাষ্ট্র চীনের দিকে ঝুঁকবে, এটাই তো স্বাভাবিক। এটাই স্বাভাবিক। ঠিক আছে, সেই ক্ষেত্রে যদি আমরা আরেকটু যদি ডিটেলসে বলি, চীন এবং ভারত দুইটাই কিন্তু একদম সমান তালে আমরা দেখি যে করছে, আপনার ফাইট করছে বা আপনার একই ধরনের একই লেভেলের কথাবার্তা বলছে। আপনি বললেন যে চীন কিন্তু অনেক ডেভেলপড বোথ ইন টেকনোলজিস অ্যান্ড ইন ফিন্যান্স। সো এই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিন্তু ভারত পিছিয়ে আছে। এই ওভারকামটা কিভাবে ভারত করতে পারে? বা ভারত কিন্তু বলে যে আমরা চীনের সাথে টক্কর বা একটা সামঞ্জস্য রেখেছে, এই সামঞ্জস্যটা কিভাবে কমাবে ভারত? চীন একটা স্বনির্ভর রাষ্ট্র, সব দিক দিয়ে, প্রযুক্তি, বাণিজ্য,
ভারত এখন ওই পর্যায়ে যায়নি। জি, ভারতের দারিদ্র্য সীমা 40%-এর নিচে এখনও রয়ে গেছে। আন্ডার 40%। হ্যাঁ, সুতরাং এগুলি কাভার না করে চীনের কাছাকাছি যাওয়াটা যাবে, আমি বলবো না যে কোনোদিন যাবে না, যাবে, কিন্তু এই মুহূর্তে না। সময়, ইট উইল টেক সাম টাইম, ইট উইল মেবি অর নট মেবি। ওকে স্যার, আমি পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। ক্ষমতার দাপটে কিন্তু আমেরিকা বা রাশিয়াকে আমরা দেখেছি যে আপনার ইউক্রেন, প্যালেস্টাইন অথবা গ্রিনল্যান্ড আপনার প্রভাব বিস্তার করতে চাচ্ছে। একই পথে কি ভারতও হাঁটছে? শোনেন, এটা হলো গিয়া এই যে ইউক্রেনকে আমেরিকাও নিতে চাচ্ছে, রাশিয়া নিতে চাচ্ছে। এখন বিগ পাওয়ারগুলো সম্পদ খুঁজে, সম্পদ। ইউক্রেনে বিশাল পরিমাণ খনিজ সম্পদ আছে, ইউক্রেনে খাবার আছে। যে আজকে যদি ইউক্রেন বন্ধ হয়ে যায় ইউরোপের সাথে সম্পর্ক, ইউরোপের লোকেরা Suffer খাবারে কষ্ট পাবে, ইউরোপের লোকেরা গ্যাস পাবে না, তাদের জ্বালানি কষ্ট হবে। এই জ্বালানি মিনারেল নেওয়ার জন্য যেরকম আমেরিকাও বলছে যে আমার সাথে চুক্তি করতে হবে, রাশিয়াও কিয়েভ আক্রমণের প্রধান কারণ এই মিনারেল রিসোর্সকে তার নিয়ন্ত্রণে রাখা। তারপরে যে ট্রাম্প গ্রিনল্যান্ডে হিউজ আনটেক মিনারেল আছে, সেই জন্য ট্রাম্প এখন বলছে আমরা গ্রিনল্যান্ড দখল করে নেবে। তারপরে মিডল ইস্টের যে ক্রাইসিস, এই ক্রাইসিস কিন্তু রেশিয়াল ক্রাইসিস না, এই ক্রাইসিস হলো গিয়া ফুয়েল ক্রাইসিস। এটা হলো জ্বালানি তেল আছে প্রচুর পরিমাণে, সেটা কার দখলে যাবে, কে নিয়ন্ত্রণে রাখবে, সেই জন্য যুদ্ধটা লাগিয়ে রাখছে, যাতে মিডল ইস্টের অন্যান্য কান্ট্রি যারা আছে, যে রাজা আমির টামির যারা চালায়, তাদেরকে একটা প্রচ্ছন্ন হুমকি থাকে, জানি এগুলা তারাই জয়েন্টলি করতে পারে, আহরণ করতে পারে বা এক্সপ্লোর করতে পারে। এটা এই যে এইগুলি, কিন্তু কাশ্মীর শুধু পাহাড় আর বরফ, রাইট, সেখানে কোনো সম্পদ নাই, পাহাড় আর বরফ। দেন হোয়াট ইজ দ্য থিং? সেটা ওই আবারও আসলো যে ওইখানেই এখন রাজনীতির বৈশ্বিক বা আঞ্চলিক ক্ষেত্রে ইন্ডিয়া নিজেকে একটু কিছু বলতে চায়, আমার মনে হয়, যেটা আমি মনে করি, সেই কারণে কাশ্মীর ইস্যুটা সামনে নিয়ে আসছে এই মুহূর্তে। স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে, এস জয়শঙ্কর যে বক্তব্যটা দিলেন, সেটার পিছনে ট্রাম্পের কোনো হাত আছে কিনা বা আমেরিকার কোনো হাত আছে কিনা, আপনার মতামত? এই মুহূর্তে আমার মনে হয় না, কারণ ট্রাম্পদের কাছে ট্রাম্প প্রথম কথা হলো ডেমোক্রেট এবং রিপাবলিকানদের পলিসি ভিন্ন, ডিফারেন্ট। হ্যাঁ, বাইডেন এবং ট্রাম্পের পলিসি ভিন্ন। ট্রাম্প হলো গিয়া ওই অত দূর কি করবে না করবে ওইসব সৈন্য পাঠানো, ওখানে যুদ্ধ, ওগুলোর মধ্যে নেই। ও হলো গিয়া যেখানে পয়সা আছে সেখানে, ইভেন ইন্ডিয়াকেও বলছে যে তোমাকে আমি ট্যারিফ ধার্য করব, ইন্ডিয়াকে কিন্তু ছাড় দেয়নি। না, তাহলে এইটা আপনি ট্রাম্পের এই চিন্তা আসেই কি করে? স্যার, আমি যদি আরেকটু কোশ্চেন করতে চাই আপনাকে, সেটা হচ্ছে ফার্স্ট টাইম যখন ট্রাম্প এসেছিলেন তখন কিন্তু নরেন্দ্র মোদী, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের মধ্যে একটি ভালো বন্ধুত্ব আমরা দেখতে পেরেছি। সেকেন্ড টার্ম যখন 47th প্রেসিডেন্ট হিসেবে যখন ট্রাম্প নির্বাচনে জয়ী হয়ে এলেন, এবার কিন্তু একটু ব্যতিক্রম আমরা দেখতে পেরেছি। অর্থাৎ ভারতের সাথে সুসম্পর্ক ওইভাবে আছে কিনা ওইটা নিয়ে আমার একটা সংশয় রয়েছে। আমি পার্সোনালি ইফ আই আস্ক ইউ, সো এটা নিয়ে আপনার মতামতটা কি? এটা হলো গিয়ে আমেরিকার প্রশাসন তো শুধু ট্রাম্প চালায় না, আমেরিকার একটা ব্যুরোক্রেসি আছে, স্ট্রং ব্যুরোক্রেসি। ইউক্রেন ওয়ারের সময় ভারত কিন্তু একটা ডুয়েল ভূমিকা রেখেছে, রাইট। পুরোপুরি সে আমেরিকা বা এর দিকে যায়নি, রাশিয়ার পক্ষে অনেক কাজ করছে, এবং তারা রাশিয়ার পক্ষে না, আপনি শুনতে হবে তো, রাশিয়ার কাছ থেকে তেল এনে বিভিন্ন জায়গায় তারা ভারত বিক্রি করেছে, যে পয়সাটা রাশিয়ার ঘরে গেছে। সেটার কারণেও আমেরিকা রাশিয়ার উপরে খুব একটা, ভারতের প্রতি খুব একটা সন্তুষ্ট ছিল না। আবার মিয়ানমার ইস্যুতে, রোহিঙ্গা ইস্যুতে ভারত কখনোই আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়ন যে নীতি নিয়েছে তার পক্ষে পূর্ণ সমর্থন দেয়নি। একদম শেষ কথা হলো যে আগের ট্রাম্প আর এখনকার ট্রাম্প ভিন্ন। এখনকার ট্রাম্প হলো বাণিজ্য চিন্তা করে, কোথায় বাণিজ্য আছে এই হলো তার প্রধান
পররাষ্ট্রতে policy কি ওখানে। হবে না হবে, সেটাতে কোথায় লোক পাঠাবে, কারে কি করবে, এগুলি না। ওখানে যদি ভারতে বাণিজ্য থাকে সে ভারতে যাবে, সে যদি আফ্রিকায় বাণিজ্য থাকে আফ্রিকায় যাবে, যেখানে বাণিজ্য আছে সেখানেই সে যাবে। তাই বাণিজ্যের বাইরে আর কিছু সে চিন্তা করছে না এই Related মুহূর্তে। to বোধহয় this- আমার মনে হয় কাশ্মীর নিয়ে তাই যে এইসব ব্যাপারে ট্রাম্পের কোনো Sir. কগনিটিভ বা ইয়ে আছে কিনা, আই এম ডাউটফুল। ওকে স্যার, রিলেটেড টু দিস কোয়েশ্চেন, আমরা যতটুকু জানি যে আমেরিকা কিন্তু ইজ ফোকাসড অন দেয়ার আর্মস বিজনেস। সো এই ক্ষেত্রে জয়শঙ্করের যদি সূত্রটা টানি যে জয়শঙ্কর এই বক্তব্য দিয়েছেন, আমরা এটাও জানি যে পাকিস্তানও কিন্তু ইজ ইনফ্লুয়েন্সড অন আমেরিকা অন দ্য আর্মস বিজনেস। ওরা কিন্তু ক্রয় করে, এবং আমেরিকার প্রধান উৎস হচ্ছে ওদের এই ব্যবসা দিয়ে, আর্মস ব্যবসা। সো এটা কি উদ্বুদ্ধ করবে তাদেরকে এই আর্মস আরও কেনার জন্য আমেরিকা থেকে? হ্যাঁ, আর আমি এই দুটো দেশ তো গরিব, মানে যে 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 লেভেলের উন্নতি হওয়ার কথা, পাকিস্তান তো একদম হ্যান্ডিক্যাপ হয়েই গেছে এই আর্মস, এই যে যুদ্ধাস্ত্র কিনতে, মারণাস্ত্র কিনতে। এটা ইন্ডিয়া কার বিপরীতে ব্যবহার করবে এই অস্ত্র? এগেনস্ট ইচ আদার। কার আপনি ধরেন আজকে কাশ্মীর নিয়ে পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ চলে গেল, জড়িয়ে গেল। এখন যদি কোনো ডিফিটেড কান্ট্রি যেতে নিউক্লিয়ার ওয়েপেন চার্জ করে, আপনিও তো ক্ষতিগ্রস্ত হবেন। Definitely. হিমালয়ের গ্লেসিয়ার গলে যাবে, আপনার দেশে বাংলাদেশে 40 থেকে 50 ফিট পানি উঠে যাবে, আমরা এই ডুবে অঞ্চলটা কি হবে? সুতরাং ভালো মানুষ আছে ইন্ডিয়ায়, অনেক বিবেকমান মানুষ আছে, তারা এইসব জায়গায় যাবে না। এগুলি শুধু কথার কথা, আচ্ছা। কথার মালা। তাহলে আমি আপনার কাছে শেষ প্রশ্নটা যদি করি, আপনার দু দেশ তাহলে ঐক্যমত্যে কিভাবে পৌঁছাবে? হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ দে ক্যান টেক? এটা কিভাবে পৌঁছাবে? এটা পৌঁছানো দুই দেশের রাজনৈতিক এবং সাংস্কৃতিক উদ্যোগ নিতে হবে। কালচারালি মনে করতে হবে যে পাকিস্তান ইজ নট এ এনিমি স্টেট, নেভার ইজ অলওয়েজ ফ্রেন্ড। বাংলাদেশ নট এনিমি স্টেট, নেভার অলওয়েজ ফ্রেন্ড। এই মানসিক চিন্তা, যেহেতু ইন্ডিয়া বড় দেশ, ইন্ডিয়ার অনেক বড় ভাইয়ের অনেক দায়িত্ব, ইন্ডিয়ার অনেক দায়িত্ব আছে। ইন্ডিয়া যদি এই দায়িত্ব নেয়, এখানে শান্তি এমনি চলে আসবে। আগ্রাসী ভূমিকা, আগ্রাসী কথাবার্তা, শুধু মানুষের রাজনীতিতে হস্তক্ষেপ, এগুলি ছেড়ে দিলেই, হ্যাঁ, উনি বড় ভাই হিসেবে থেকে আমাদের দায়িত্ব, কখন আমরা যদি বিপদে পড়ি, কখনো আমরা যদি সমস্যায় পড়ি, পাশে দাঁড়ালে, এটাই হলো সৌহার্দ্য। এবং সব শেষ কথা বলি, রাষ্ট্রবিজ্ঞানী হবস স্পষ্ট করে বলে গেছেন যে প্রতিবেশীর সাথে সবসময়, প্রতিবেশী বড় হোক ছোট হোক, সবসময় একটা সুন্দর সম্পর্ক রাখে চলতে হবে। প্রতিবেশীর সাথে যদি বৈরী সম্পর্ক হয়, বড় রাষ্ট্র হলেও তার উন্নতি ব্যাহত হবে, তার মানবিক উন্নয়ন, তার প্রযুক্তি উন্নয়ন, তার অর্থনৈতিক উন্নয়ন সব ব্যাহত হবে। সুতরাং আমাদেরও যেরকম কারোর সাথে শত্রুতা করা দরকার নেই, প্রতিবেশীর সাথে, ভারতেরও এই কথাটা বিবেচনা করে মাথায় রাখতে হবে। সবাইকে অ্যাকচুয়ালি মিলেমিশেই থাকতে হবে, সেটাই হলো আমাদের লাস্ট মেসেজ। সো আমি অ্যাকচুয়ালি অনুষ্ঠানের শেষ অংশে এসে পড়েছি, এবং আমি আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিব। মোহনা ডিজিটালের আয়োজনে বিশ্ব রাজনীতি আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে মোহনার সঙ্গেই থাকবেন।